আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো এসএসসি 2026 ব্যাচ যারা আছো তাদের কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে। অর্থাৎ কেমিস্ট্রিতে কোন কোন টপিক থেকে আসলে কোশ্চেন আসার চান্স বেশি আছে এবং কোন কোন টপিক থেকে আসলে অ্যানসার করাটা সহজ হবে এবং কোন কোন টপিক গুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম, আমরা সেটা এখন দেখবো। এখন দেখো, একদমই শেষ সময় বাকি আছে, আর খুব কম হলো 4 থেকে 5 দিন, আর বেশি সময় আহামরি নাই। হ্যাঁ, 21 তারিখ আমাদের এক্সাম, কেমিস্ট্রি এক্সাম হয়তো তারা একটু পরেই হবে, বাট হচ্ছে যে আমাদের এক্সাক্ট প্রিপারেশনের লাস্ট প্রিপারেশন টাইম হচ্ছে এখন। লাস্ট প্রিপারেশন না, লাস্ট রিভিশন টাইম হচ্ছে এখন। এরপরে আসলে আমাদের এক্সাম শুরু হয়ে গেলে আর তেমন রিভিশন দেওয়ার টাইমও থাকে না, তখন আমরা বেসিক এতদিন যা পড়ছি সেইগুলো জাস্ট দেখবো। আচ্ছা, এখন কথা হচ্ছে কেমিস্ট্রিতে আমাদের টোটাল আছে কয়টা চ্যাপ্টার? চ্যাপ্টার 3 4 5 6 চারটা, এই পাশ থেকে আরো দুইটা 6টা। আচ্ছা, এই যে 6টা চ্যাপ্টার আছে, এখন এই 6টা চ্যাপ্টার আমাদের কোশ্চেন অ্যান্সার করতে হবে 4টা। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের কোশ্চেন থাকবে 7টা, সেখান থেকে তোমাদের 4টা কোশ্চেন অ্যান্সার করতে হবে সিকিউতে। তো নরমালি এই 6টা চ্যাপ্টারেই বোর্ড কোশ্চেনে দেওয়ার চান্স অনেক বেশি। 6টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে এবং একটা চ্যাপ্টার থেকে হয়তো এক্সট্রা কোশ্চেন আসবে। কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে বা কোশ্চেন মিস যাবে তার চান্স কম। তবে হ্যাঁ, হইতে পারে যে চ্যাপ্টার 3 4 অথবা যে কোনো একটা চ্যাপ্টার কম্বাইন করে একটা কোশ্চেন দিয়ে দিল, ওই চ্যাপ্টার থেকে আর পরবর্তীতে কোনো কোশ্চেন দেওয়া হয়নি, বিনিময়ে হচ্ছে ধরো চ্যাপ্টার 11 বা অন্যান্য চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা কোশ্চেন দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে এর মাধ্যমে তোমাদের দেখো এসএসসি 26 ব্যাচ যারা আছে তাদের জন্য কিন্তু খুবই সহজ একটা বিষয়। কিভাবে 7টা সৃজনশীলের মধ্যে তোমাদের 4টা অ্যান্সার করতে হবে। যদি তোমাদের প্রিপারেশন লো থাকে, আশা করি কারোই লো নেই, বাট অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমাদের প্রিপারেশন হয়তো নেওয়া হয়নি কোনো একটা রিজনে বা কোনো একটা কারণে, দেখা যাচ্ছে যে প্রিপারেশন পারফেক্টলি নিতে পারিনি। তো তাদের জন্য অনেকে আমাকে বলে যে ভাইয়া এখন আমার তো প্রিপারেশন হয়নি বা আমি এই চ্যাপ্টার গুলো পারি না, পড়া হয় না, এখন তো নতুন করে এই চ্যাপ্টার গুলো পড়া সম্ভব না, তাহলে আমি কি করব? তো তাদের আমি বলি যে দেখো, শেষ সময়ে যুদ্ধে যখন নেমে গেছে, আমাদের যুদ্ধ করতে গেলে নাম অস্ত্র নিয়েই নামতে হবে, যা আছে তা নিয়েই নামতে হবে। এখন আমাদের করতে হবে কি, যে যে চ্যাপ্টার গুলো আমাদের মনে হচ্ছে যে আমরা পারি, অথবা যে চ্যাপ্টার গুলো আমরা খুব দ্রুতই ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ে এক্সাম কভার করতে পারবো, ওই চ্যাপ্টার গুলোকে আমরা হচ্ছে বেশি ফোকাস করব এবং ওই টপিক গুলোকে বেশি ফোকাস করব। মেইনলি টপিক গুলোকে, যে কোন কোন টপিক থেকে কোশ্চেন সচরাচর খুবই বেশি আসে, বিগত বছরের যে বোর্ড কোশ্চেন গুলো আছে ওইগুলো থেকে বেশি আসছে, এবং কোন চ্যাপ্টার গুলোতে আমাদের হচ্ছে নতুন টপিক আছে, বাট নতুন টপিক নাই, বাট হচ্ছে যে এইবারে হয়তো আসতে পারে কোশ্চেন। কারণ হচ্ছে যে দেখো, আমাদের এইবারের পরীক্ষাটা একটু ব্যতিক্রমী পরীক্ষা হচ্ছে। বিগত বছরগুলোতে ফুল সিলেবাসে এক্সাম হয়েছে এসএসসি তে, বাট এবার একটু শর্ট সিলেবাস আবার সেই 2022 এর পর থেকে। তো এখন হচ্ছে তোমাদের এই সময়ে একটু ব্যতিক্রম কোশ্চেন আসার চান্স আছে। আবার যেহেতু আমাদের দেশের পরিস্থিতিও একটা পরিবর্তন আসছে, যার ফলে হচ্ছে দেখা যাচ্ছে যে এক্সামে গত বছর 2025 সালের যে অভিজ্ঞতা থেকে বলা যায় যে কোশ্চেন হয়তো একটু হার্ড আসতে পারে। হ্যাঁ, আর যেহেতু আমাদের জন্য আরো ইজি, চ্যাপ্টার কমে গেছে, শর্ট সিলেবাস, টপিক কম, তো ওইখান থেকে টিচাররা যত বেশি সম্ভব হার্ডেস্ট কোশ্চেন করারই ট্রাই করবে। আর এসএসসি এক্সামের একটা ফিলোসফি আছে, বা এসএসসি এক্সাম সবসময় একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে চলে যে কোন কোন চ্যাপ্টার থেকে ইজি আসার চান্স আছে, কোন কোন চ্যাপ্টার থেকে হয়তো টিচাররা একটু টাফ কোশ্চেন বা একটু ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, সেটা আমরা এখন দেখবো। এছাড়াও আবার দেখা যায় যে অনেক সময় সাবজেক্টও ভ্যারি করে, যে কোন সাবজেক্টটা থেকে মাঝে মধ্যে দেখা যায় যে একটা সাবজেক্ট ইজি আসছে কোশ্চেন, তো তার ঠিক পরের সাবজেক্টটা বা তার ঠিক বিপরীত সাবজেক্টে হয়তো কঠিন আসে। যেমন হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি, যে হায়ার ম্যাথটা নিয়ে আমরা অনেক বেশি টেনশনে থাকি, বাট স্যাডলি যে জেনারেল ম্যাথটা একটু কঠিন আসে। যেমন 2025 সালে জেনারেল ম্যাথ কোশ্চেনটা একটু হার্ড আসছিল, তো এবং হায়ার ম্যাথ কোশ্চেনটা স্ট্যান্ডার্ড আসছিল। তো এরকমই বিষয়টা। আবার দেখা যায় যে অনেক সময় ফিজিক্স ইজি আসছে, কেমিস্ট্রি কঠিন আসে, কেমিস্ট্রি ইজি আসছে, ফিজিক্স কঠিন আসে। তো এই মিলিয়ে ঝিলে, মানে কঠিন ইজি মিলিয়ে ঝিলেই আসবে সবকিছু। বাট হচ্ছে যে আমাদের সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে যেতে হবে। এখন বলতে পারো যে ভাইয়া আমার তো কিছুই করিনি এতদিন, বা হচ্ছে যে একদমই কম পড়া হয়েছে, তাহলে আমি কি করবো? তো এইটার জন্য তোমাদের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে ইম্পর্টেন্ট টপিক গুলোকে একদম ঝাঁঝরা করে ফেলা। এই মুহূর্তে আর কোনো বাঁচার কোনো ওয়ে নেই, কারণ এতদিন যা টাইম ওয়েস্ট করার করছো, তোমাদের অ্যাকচুয়ালি যতটুকু সময় ছিল তোমরা একটু বিপর তোমরা একটু বিপজ্জনক পরিস্থিতিতেই পড়েছো। আসলে হচ্ছে যে যেহেতু একটা ক্লাস 9 এর স্টুডেন্ট, সে প্রিপারেশন নেওয়ার বেশ সময় পায় 9 10 পড়ে, বাট তোমরা হচ্ছে যেহেতু 10 থেকে সায়েন্স বা কমার্স এই টাইপের ডিপার্টমেন্ট গুলো পাইছো এবং নতুন ফিজিক্স কেমিস্ট্রির সাথে পরিচিত,
তার ফলে হচ্ছে যে দেখা যায় যে একটু প্রবলেম হয়েছে, স্বাভাবিক, কিন্তু এটা থেকে ওভারকাম করা উচিত ছিল এতদিন সময়। তো যদি তোমরা ওভারকাম করতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, বাট যারা ওভারকাম করতে পারো নাই তাদের জন্য হতাশার চেয়ে আমি বলবো যে তাদের জন্য আক্ষেপ করে লাভ নেই, হতাশ হতাশ হয়ে লাভ নেই। হ্যাঁ, নিজেদেরকে দোষ দিতে পারো, নিজেদেরকে একটু ব্লেম দিতে পারো, বাট হচ্ছে যে এখন সময় হচ্ছে ব্লেম দেওয়ারও না, এখন সময় হচ্ছে ওই যে এতদিন যে মিস্টেক গুলো করছে ওই মিস্টেক গুলো থেকে যতটুকু সম্ভব নিজেকে আবার রিডেমশন দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো আমাদের চ্যাপ্টার 3, ফার্স্ট যে চ্যাপ্টারটা পরমাণু গঠন, আমরা চ্যাপ্টার 3 নিয়ে কথা বলি। আমাদের চ্যাপ্টার 3 তে অনেকগুলো টপিক আছে, কারণ চ্যাপ্টার 3 টা মেইনলি আমাদের কেমিস্ট্রি একটা বিল্ড আপ ভার্সন। আচ্ছা, তো এই চ্যাপ্টার 3 এর রাদারফোর্ড বোর স্পেসিফিক দুইটা গুরুত্বপূর্ণ মডেল আছে আমাদের, এবং দুইটা মডেলই অনেক 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 ইম্পর্টেন্ট, দুইটা মডেলই অনেক ইম্পর্টেন্ট, দুইটা মডেলই খুব বেশি ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে যে ভাইয়া বুঝলাম যে রাদারফোর্ড বোর ইম্পর্টেন্ট, বাট হচ্ছে যে এক্সাম হলে আসবে কিভাবে, এক্সাম হলে কিভাবে আসবে আমরা সেটা নিয়ে কথা বলবো। দেখো আমাদের এই মুহূর্তে টেস্ট পেপার সলভ একদম মানে ঝাঁঝরা হয়ে যাওয়ার কথা, টেস্ট পেপার আমাদের নখের আগায় বা মুখের গোড়ায় থাকার কথা। তো এখন টেস্ট পেপার থেকে যত বেশি সলভ করবা তত তুমি বুঝতে পারবে যে রাদারফোর্ডের অথবা বোর্ডে কোন টপিকগুলো খুব বেশি আসে। যেমন রাদারফোর্ডের সীমাবদ্ধতা খুবই ইম্পর্টেন্ট, রাদারফোর্ডের সীমাবদ্ধতাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ সময় হয় কি গ নম্বর অথবা গ নম্বরে নরমালি কোনো একটা ম্যাথ অথবা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যার কিছু বা রাদারফোর্ড মডেল বোর মডেলে কোনো একটা কিছু দিয়ে ঘ নম্বর দিয়ে দেয় যে রাদারফোর্ড এবং বোর মডেলের মধ্যে তুলনা করো। তো যখন আমরা তুলনা করব তখন হচ্ছে আমরা বোর মডেলের যে সাফল্যটা আছে এবং রাদারফোর্ড মডেলের যে সীমাবদ্ধতা আছে ওইটা দিয়ে অ্যাকচুয়ালি তুলনা করব যে বোর মডেল অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় সাকসেসফুল হয়েছে এবং রাদারফোর্ড মডেল অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় ফেইলিয়ার হয়েছে, এইটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এই দুইটা মডেল এই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং তোমাদের এই মুহূর্তে কাজ হবে বই থেকে মডেল দুইটা এবং মডেল দুইটার সীমাবদ্ধতা, বিশেষ করে বোরের সাফল্য এবং রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা খুব ভালো মতো করে ফেলা। যেমন আমরা বলতে পারি যে রাদারফোর্ড মডেলে হাইড্রোজেন পরমাণুর বা কোনো পরমাণুরই বর্ণালী ব্যাখ্যা দেওয়া হয়নি, বোর মডেলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দেওয়া হয়েছে। অথবা রাদারফোর্ড মডেলে আমাদের সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, বাট যেটা অ্যাকচুয়ালিতে কারেক্টেড না। তো বোর মডেলে অ্যাকচুয়ালি আমাদের বৃত্তাকার কক্ষপথের ধারণা দিয়েছে, অর্থাৎ কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে বোর মডেলে। তো এই কথাগুলো, এই যে এই টপিকগুলো, এগুলো সুন্দরভাবে পড়তে হবে। এরপরে আছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এখন এই কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি আমাদের কি কাজে লাগে? কোয়ান্টাম সংখ্যা দেখো 3 আমাদের যে ইলেকট্রন বিন্যাসটা আছে এটা খুব ভালো মতো হতে হবে, 1:2 2:2 এইভাবে যে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করি প্রত্যেকটা মৌলে 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো পার লাগবে। এগুলো তোমরা বাসায় একটা পেজ নিবা, পেজ নিয়ে সুন্দরভাবে এই মৌলগুলো লিখবা, লিখে প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাসগুলো কমপ্লিট করবা। তো সেখান থেকে তুমি দুইটা ডিফেক্টেড অথবা হচ্ছে যে ব্যতিক্রমী কোনো কিছু পাবা, একটু স্পেশালাইজড। সেটা কি? যেমন ক্রোমিয়াম কপার, এগুলো একটু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদান করবে। তখন তোমার মাথায় আসতে পারে যে ভাই আমি ব্যতিক্রমী বলতে কি বুঝাইছি। যেমন ক্রোমিয়াম 24, সেখানে ব্যতিক্রমী কি বুঝাইছে যে আমাদের সচরাচর আমরা কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা এইগুলো যে পড়ছি, এখান থেকে আমরা জানতে পারি যে n+l এর মানের উপর ডিপেন্ড করে, অর্থাৎ শক্তি স্তর এবং অরবিটাল, নিম্ন শক্তির অরবিটাল থেকে ইলেকট্রন উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এখন নিম্ন শক্তির অরবিটাল আর উচ্চ শক্তির অরবিটাল এটা আমরা নির্ণয় করি কিভাবে? n+l এর মান দিয়ে। আমাদের এই যে n+l এর মান যে আছে, এই n+l এর মান দিয়ে আমরা নিম্ন শক্তি অথবা উচ্চ শক্তির অরবিটাল নির্ণয় করি। এখন n+l এর মান 3d এর হচ্ছে তোমার 5, আর n+l এর মান 4s এর হচ্ছে তোমার 4। তো এখানে কার কম? 4s এর কম, তাহলে এটা হচ্ছে নিম্ন শক্তি। 3d এর 5 অর্থাৎ বেশি, অর্থাৎ এটা হচ্ছে কি উচ্চ শক্তি। তাহলে আগে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? 4s এ, তারপর হচ্ছে 3d তে। তাহলে এখন ক্রোমিয়াম কেন ব্যতিক্রমী? কারণ ক্রোমিয়ামে দেখা যাচ্ছে কি যে ইলেকট্রন 4s এ যদি প্রবেশ করে এখানে দুইটা হয়, 3d তে হয় চারটা। বাট আমরা জানি 3d তে টোটালি কয়টা ইলেকট্রন থাকতে পারে? 10টা থাকতে পারে। এখন এখানে 3d তে যদি 5টা ইলেকট্রন হয় তাহলে 3d অরবিটালটা কি অর্ধপূর্ণ হয়ে যাবে, এবং 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে যদি 3d তে দেই তাহলে এখানে 5টা, এখানে একটা, 4s ও কি অর্ধপূর্ণই থাকবে। অর্থাৎ ইলেকট্রন অর্ধপূর্ণ থাকা মানে হচ্ছে অরবিটাল গুলো সুস্থিত বা স্থিতিশীল অবস্থায় থাকবে। এবং অরবিটাল সব সময় চায়, শুধু অরবিটাল না, আমাদের প্রত্যেকটা মানুষ আমরা সব সময় চাই যে আমাদের দেশের বা আমাদের পরিবেশের আশেপাশে সকল পুরো পৃথিবীর পরিস্থিতিটা একটু স্থিতিশীল বা সুস্থিত হয়। তো অরবিটাল চায় তার বাড়িতে কোনো হামলা না হোক, তার বাড়িতে কোনো যুদ্ধ না হোক, বিগ্রহ না হোক, কোনো ঝামেলা না হোক, সে একটু স্থিতিশীল অবস্থায় থাকতে চায়।
যার ফলে সে হচ্ছে এই অর্থপূর্ণ অবস্থা বা পূর্ণ অবস্থা গ্রহণ করে। আচ্ছা, তো এইগুলো কোয়ান্টাম সংখ্যার অনেক ইম্পর্টেন্ট পার্ট, এগুলো থেকে কোশ্চেন অনেক বেশি আসে, আমাদের খ নম্বরের কোশ্চেন আছে, তো এগুলো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এছাড়াও লাস্ট যেটা আছে, যেটা আমাদের ঘ নম্বরে অনেক আসে, সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, রাইট? তেজস্ক্রিয় আইসোটোপ, আমাদের কয়েকটা স্পেসিফিক তেজস্ক্রিয় আইসোটোপ আছে, সেই তেজস্ক্রিয় আইসোটোপ গুলো বই থেকে খুব ভালোভাবে পড়তে হবে। চিকিৎসা ক্ষেত্রে তার ব্যবহার, কৃষি ক্ষেত্রে তার ব্যবহার, এবং এই সব কিছু আমাদের পড়তে হবে যে ক্যান্সারের চিকিৎসায় কিভাবে আইসোটোপ ব্যবহার করা হয়, পৃথিবীর বয়স নির্ণয় কিভাবে আইসোটোপ ব্যবহার করা হয়েছে, এই প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে পড়তে হবে তেজস্ক্রিয় আইসোটোপে, কারণ এটা ঘ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি এটা আমরা পারি তাহলে আমাদের চ্যাপ্টার 3 থেকে যদি সিঙ্গেল কোশ্চেন আসে তাহলে আমরা পারবো, যদি চ্যাপ্টার 3 থেকে মিক্সড কোশ্চেন আসে তাও আমরা পারবো।